শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ নেতৃত্বের আলোকে শিখায় উন্নয়নের নতুন অধ্যায়। 2 বছরে বিশ্বজুড়ে যুদ্ধ বেড়েছে 40%। আরেকটি বিশ্বযুদ্ধ না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। এবং সিলেট সুনামগঞ্জ মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা, প্রায়ই ঝরছে প্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে বাংলাদেশের অন্যরকম যাত্রা। সেই কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে 1981 সালের 17 মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, গড়ে ওঠে আন্দোলন, ফিরে আসে গণতন্ত্র, যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় আজ বিশ্বের বিস্ময়। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 17 মে 1981 নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। 75-এর 15 আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। 17 মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষই হলো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয় এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। 2007 সালেও দেশে ফিরতে বাধা দেয় 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে 2008 সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। 5 মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু 73 সালে পরিকল্পনাটা দিলেন, সেই পরিকল্পনাতে 24% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ সংঘাত। ইউক্রেনের পর ইসরায়েল হামাস যুদ্ধে এখন সুপার পাওয়ারগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট। সরাসরি একে অন্যের সঙ্গে যুদ্ধে না জড়ালেও তাদের মদদ, অর্থ ও অস্ত্র সহায়তায় বিভিন্ন দেশে চলছে সংঘাত। বিভিন্ন সংস্থার তথ্য মতে 234টি দেশের মধ্যে 168 দেশে কোনো না কোনো যুদ্ধ বা সংঘাত চলছে। 2 বছরে 40% বেড়েছে যুদ্ধ সংঘাত। বিশ্লেষকদের কেউ কেউ আবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করলেও অনেকে বলছেন বিশ্বযুদ্ধ না হলেও বাড়বে সংঘাত, যা চলবে দীর্ঘমেয়াদে। দর্শক, এসব নিয়ে 21 স্পেশালি দুলি মল্লিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
ধ্বংস, মৃত্যু, আর্তনাদ, যুদ্ধ সহিংসতার নতুন যুগে পৃথিবী। ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, বিশ্বের প্রায় সব অঞ্চলেই বাজছে যুদ্ধ সংঘাতের দামামা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিশ্ব। শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটছে এখন ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি আগ্রাসনের 7 মাসে 35,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা, সিরিয়া, ইরাক ও ইরান অবস্থান নিয়েছে। ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। অস্ত্র নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আইন অমান্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে হামলা, ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে পশ্চিমারা। ইউরোপে সংকটের শুরু 2022 সালের ফেব্রুয়ারিতে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। 2 বছর ধরে এই যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো। রাশিয়ার সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, ইরান, চীন। দুপক্ষেই বাড়ছে পারমাণবিক অস্ত্র প্রয়োগের ঝুঁকি। সংঘাত চলছে আফ্রিকায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে আফ্রিকায় অন্তত 35টি সংঘাত চলছে। এছাড়া কোরীয় উপদ্বীপ, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিপরীতে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিভিন্ন সংস্থার তথ্য মতে বিশ্বে এখন প্রতি 6 জন মানুষের মধ্যে অন্তত একজন যুদ্ধ সংঘাতের মধ্যে বসবাস করছে। 1 বছরে 79টি দেশে বেড়েছে সংঘাতের মাত্রা। ভূ রাজনৈতিক প্রতিযোগিতার জেরে নিজ দেশের সীমান্তের বাইরে এখন সংঘাতে যুক্ত 90টি দেশ। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা এখন যুদ্ধ ও আগ্রাসনের নতুন এক যুগে প্রবেশ করেছি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব এশিয়া, বিশ্বের সর্বত্রই যুদ্ধ চলছে। আমরা যদি নতুন বিশ্ব ব্যবস্থা না গড়ি, কয়েক বছরের মধ্যে বিশ্বে আরো অনেক এলাকায় যুদ্ধ শুরু হবে। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি সংঘাত দীর্ঘ করছে বলে মনে করেন অনেকে। যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক যুদ্ধ বন্ধের কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। আমার মনে হয় পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও বাইডেন প্রশাসন কিছুই করছে না। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। বিশ্বে এখন বহু মেরুকরণ ব্যবস্থা স্পষ্ট। যুদ্ধ সংঘাত বন্ধে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কার জরুরি বলে মত তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝাও হচ্ছেন অনেকেই। মহাসড়কে অবাধে চলছে লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়াও ফিটনেসহীন গাড়ি। আর এ কারণেই মহাসড়ক হয়ে উঠছে অনিরাপদ। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের কৃতি সন্তান বাউল হাসানকে। মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা। অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক, লেগুনা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির অবৈধ চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিং ঘটাচ্ছে এসব দুর্ঘটনা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির পেছনে অনেকাংশে দায়ী বলেও অভিযোগ ভুক্তভোগীদের। লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই, আনি নাই, ঠিক আছে 500 টাকা দেন, 1000 টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। অনেক কম বয়সী ছেলেরা, তারা কোনো লাইসেন্স নাই, তো এই দিকটা যদি আমরা মানে পুলিশ প্রশাসন একটু নজর দেন, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমে আসবে। সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে, তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। এসব অনিয়ম, অপরাধ রোধ এবং আইনের কঠোর প্রয়োগ সহ সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। সিএনজি, লেগুনা, এই প্যাটার্নের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমামেরই আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। আমার মনে হয় প্রশাসন এই বিষয়ে আরও উদ্যোগী হতে হবে। প্রশাসনের আরও উদ্যোগী হলে আমরা আসলে সুনামগঞ্জে নিরাপদ সড়ক করতে পারবো। অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় 300 থেকে 400 মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়।
যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। গত বছরের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মহাসড়কটিতে ২৭টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৯ জন, আহত হয়েছেন ২৮ জন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জমি অধিগ্রহণের ৫ বছরেও বাগেরহাটে তৈরি হয়নি গার্বেজ সেন্টার। শহরের অনেক এলাকা এখন ময়লার বাগার। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। জমি অধিগ্রহণের ৫ বছরেও গার্বেজ সেন্টার নির্মিত না হয় যেখানে সেখানে ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফলে বাগারে পরিণত বাগেরহাট শহরের অনেক এলাকা। দুর্গন্ধে ভোগান্তি চরমে পৌরবাসীর। তবে শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস প্রকৌশল বিভাগের। বাগেরহাট প্রতিনিধি HM মাইনুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। দুর্গন্ধ থেকে বাঁচতে নাক মুখ ঢেকে এভাবেই প্রবেশ করতে হয় শহরে। পৌরসভার ফেলে রাখা ময়লা আবর্জনায় শহরের প্রবেশদ্বার, সড়ক ও জনপথের অফিস এবং বাসাবাড়ির সামনের অংশ পরিণত হয়েছে ভাগাড়ে। ২০১৯ সালের ২৩ জুন ৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে গার্বেজ সেন্টার নির্মাণ প্রকল্প নেওয়া হলেও ৫ একর জমি অধিগ্রহণ করা ছাড়া কোনো কাজই হয়নি। ওই জমিতে যত্রতত্র ময়লা ফেলায় শহরবাসীর দুর্ভোগ চরমে। দুর্গন্ধে টিকতে না পেরে অনেক এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারা। ময়লার গন্ধ আমাদের এই যে স্কুল কলেজে যাতায়াত যে আমরা যে করি এটা আমাদের খুব কষ্টকর এবং নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়। ময়লা ফেলালে তো যাত্রী যায় না, গন্ধ খায়, দুর্গন্ধ। চলাচল করতে গেলে নাক বন্ধ করে আসা লাগে, পোলাপানের ক্ষতি হয়। দুর্গন্ধের চোটে দোকানপাট করতে পারি না, ভাত পানিও কিছু খেতে পারি না বমির চোটে। এই জায়গা থেকে যাওয়া আসায় বৃষ্টি খুব দুর্গন্ধ হয়। আমরা সুস্থ জীবনটা কাটাতে চাই, এরকম ভাবে আমাদের থাকা সম্ভব না। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় উপকূলীয় শহর বাগেরহাটে জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গার্বেজ সেন্টারটি। টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো হয়তো থাকবে না এবং তখন আমরা আধুনিক একটা শহর হিসেবে আমরা দেখতে পাবো, আধুনিক পরিষ্কার শহর হিসেবে আমরা বাগেরহাট শহরকে দেখতে পাবো। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত প্রায় ১৬ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় ১.৫ লক্ষাধিক মানুষের বসবাস। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ১৯ কোটি ৩৬ লাখ মোবাইল গ্রাহকের ভোগান্তির নাম অনাকাঙ্ক্ষিত মেসেজ বিড়ম্বনা। এসব SMS দেখতে গিয়ে প্রতিদিন নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। এদিকে চলতি পথে কেউ বা আবার হচ্ছেন দুর্ঘটনার মুখোমুখি। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। সকালে ঘুম থেকে উঠে শোবার আগ পর্যন্ত দফায় দফায় মেসেজ পান মোবাইল গ্রাহক। এমন SMS-কে একেবারেই অনাকাঙ্ক্ষিত বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মোবাইল ব্যবহারকারী। এসব বন্ধের উপায়ও জানেন না বহু গ্রাহক। কেউ কেউ নোটিফিকেশন অফ করলেও প্রমোশনাল মেসেজ থেকে রেহাই পাচ্ছেন না। ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি SMS দেখতেছেন, দেখা গেল কিছুই না। হট করে মেসেজ হলো, কিরে মেসেজ টাকা দেখি যে আপনার একটা নতুন আগমন দিতেছে। একটার পর একটা মেসেজ আসতেই থাকে, মেসেজ ডিলিট করেও সারা যায় না, এত মেসেজ আসে। মোবাইলের 4টি কোম্পানি গড়ে 20টি করে মেসেজ দিলেও তা দেখে মুছে ফেলতে সময় লাগে 3 মিনিটের মতো। সেই হিসেবে 19 কোটি 36 লাখ গ্রাহক প্রতিদিন অহেতুক সময় ব্যয় করছেন 58 কোটি 8 লাখ মিনিট। বছর শেষে কর্মঘণ্টা ক্ষতির হিসেব দাঁড়ায় অনেক অনেক বেশি। যে কোনো সময় ফোন চলে আসে, কেন আসবে এই ফোনগুলো? বিভিন্ন ওজোতে টাকা টেরা যায়, আবার কি গান ঢুকায় দেয়, কি করে আমরা তো গান শুনতে চাই না। আমি আসছি গাড়ি চালাচ্ছি, তারপর বাইর করে দেখি আমার ওই নাম্বার আমার স্যারের নাম্বার না, আমার প্রয়োজন বা কোনোই না। বিভিন্ন সময়ে বিটিআরসি এমন মেসেজ বন্ধের পরামর্শ দিয়েই চুপ থাকেন। গ্রাহকের বিড়ম্বনা দূর করতে কার্যকরী ভূমিকা নেই তাদের।
আমার ওয়াইফে ফোন দিচ্ছে, তারপরে আমার বন্ধুবান্ধব ফোন দিতে পারে, মেয়ে ফোন দিতে পারে, পোলা ফোন দিতে পারে। এই হিসেব করে আতঙ্ক হিসেবে ফস করে আমরা গাড়িটা ব্রেক করি, করার পরে আমরা মোবাইলটা রিসিভ করি। কিন্তু রিসিভ করে দেখি এখানে মোবাইল বাইরে গিয়ে দেখি কোম্পানির ফোন। গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে আছি অথবা মিটিংয়ে বসে আছি, হঠাৎ করে SMS আসে, যে SMS-গুলো আসলে আমরা ফিল করি না, যেটা আসলে ভালোর জন্য আসে। হতে পারে 5টা মেসেজের বিনিময়ে 1 মিনিট কল তিনি সুযোগ পাবেন, বা প্রতিটা মেসেজের বিনিময়ে 1 মিনিট কলের তিনি সুযোগ পাবেন, অথবা ক্যাশব্যাক পাবেন। যে কোনো একটা ভাবে তাকে ইনসেন্টিভ দিতে হবে। তার যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা তার যে সময় যাচ্ছে, সেটার জন্য তাকে একটা সাবসিডি দিতে হবে। এটা পৃথিবীর বহু দেশে রয়েছে। অনেক গ্রাহক না বুঝে বিভিন্ন ডিজিটে চাপ দেয়ায় ব্যালেন্স থেকে অনর্থক টাকাও কাটা যাচ্ছে। পিটিআরসি আন্ডারে যেহেতু বিষয়টি, থার্ড পার্টি যারা আছেন তারা এটা করবেন, বাট মানুষের সুবিধাটা দেখে তারপরে যেন করেন। আমি সবাইকে বলবো যে না, ব্যবসা করেন, ব্যবসার একটা মাধুর্য তো আছে। 30টা মেসেজ হয়, যদি 8টা না করেও কাটা নেয়, ওরা টাকা কাটা নিয়ে যায় আমার থেকে। কিন্তু এটা এত বড় সমস্যা তো আছে, কোম্পানিগুলি নিয়ে মধ্যে বিরক্ত লাগে। মোবাইল দেখি না, শুধু মেসেজ আসতেই থাকে, আর এই মেসেজটা কীভাবে বন্ধ হয় এটা আমরা চাই। বিভিন্ন স্টুডেন্ট অফার, তারপর হচ্ছে বিভিন্ন বাজারের অফার, আমি নাম না বললাম, এটা খুবই ইরিটেটিং। আসলে এতে করে আমাদের কি লাভ হয় আমি ঠিক জানি না। হয়তো অপারেটরদের কোনো একটা লাভ হয়, তারা কোনো লভ্যাংশ পায় বলে করে। ভ্যালিড SMS-গুলো আসলেই মনে হয় ভালো, অযাচিতগুলো আমার মনে হয় না পাবলিককে খুব একটা বিরক্ত করার দরকার আছে। কি দিনে কি রাতে সারাক্ষণ মোবাইলের মেসেজ বিড়ম্বনায় লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, নেতৃত্বের আলোকে শিখায় উন্নয়নের নতুন অধ্যায়। 2 বছরে বিশ্বজুড়ে যুদ্ধ বেড়েছে 40%, আরেকটি বিশ্বযুদ্ধ না হলেও সংখ্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। এবং সিলেটের সুনামগঞ্জ মহাসড়কে ফিটনেসহীন গাড়ির অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা, প্রায় ঝরছে প্রাণ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।